আর লোৎসে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বত, 27,940 ফুট। তো পরের স্লাইডগুলোতে আমি আসলে বলার চেষ্টা করব। আমি চট্টগ্রাম থেকে, আমি একদম সমুদ্র সমতলের সন্তান। আর 5 ফুট 8 ইঞ্চি উচ্চতার একটা ছেলে, একদম আমি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা ছেলে। ওইরকম একজন কারো সমুদ্র সমতলের কোনো ছেলে 29,031 ফুট উঁচু কোনো পর্বত ছোঁয়া, সেটা কীভাবে সম্ভব হলো সেটা একটু বলার চেষ্টা করব। তো হাইটটা আমি একটু বোঝানোর জন্য এভাবে বলি যে আমার উচ্চতা বললাম 5 ফুট 8 ইঞ্চি। আমার সম উচ্চতার আরও 5,123 জন মানুষ আমার কাঁধের, আমার যদি একদম স্কালে ভর দিয়ে দাঁড়ায় তাহলে হচ্ছে এভারেস্টের উচ্চতার সমান হবে। তো বলা হচ্ছিল বা আমাকে সবখানে এরকম বলা হয় যে এভারেস্ট জয়ী। তো শব্দটা, আমার এই শব্দটা একটু আপত্তি আছে। তো এভারেস্ট বা এরকম পর্বত তো আসলে কেউ জয় করতে পারে না। আমার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, আমি কেউ 29,031 ফুট একটা উঁচু মাউন্টেন জয় করতে পারি। আর জয় করতে কাউকে পরাজিত হতে হবে। আমরা খুবই ক্ষুদ্র মানব সন্তান। মানুষের সেই সক্ষমতা সাধ্য কোনোটাই নেই যে পর্বতকে পরাজিত করবে। তো আমি বড়জোর বলতে পারি যে আমি এভারেস্টের এভারেস্টের শৃঙ্গটা আমি যদি বলি সেটা ছুঁয়েছি, এভারেস্ট লোৎসে। যদিও এখানে বলা হচ্ছে এভারেস্টের লোৎসে, এই অভিযানে আমি আরেকটা পর্বতের চূড়া হচ্ছে ছোঁয়ার সৌভাগ্য হয়েছে। তো সেটা হলো লবুচা ইস্ট, সেটা হচ্ছে তো 20,100 ফুটের কাছাকাছি। পরের স্লাইডগুলোকে একটু বলার চেষ্টা করি যে অভিযানটা কেমন ছিল। তার আগে একটু বলি যে মাউন্টেনিয়ারিংটা কি। আমি অনেক বছর ধরেই পর্বতারোহণ করছি। এটার দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে পর্বত পদযাত্রা। পদযাত্রা মানে যদি বলি, আমি যেটা আমরা সহজ ভাষায় বলি যে ট্রেকিং, তো পর্বতের আশপাশে পায়ে হেঁটে যাওয়া সেটা। আর একটা হচ্ছে পর্বত আরোহণ। তো পর্বত পদযাত্রায় হচ্ছে আপনার টেকনিক্যাল ইকুইপমেন্টস বা টেকনিক্যাল নলেজ এগুলো লাগবে না, কিন্তু পর্বত আরোহণে এই জিনিসগুলো দরকার। সরঞ্জামগুলো আরও ফাইন টিউন সরঞ্জাম, সেটা কাপড় চোপড় হোক, সরঞ্জাম হোক, দুটার ক্ষেত্রে। আর পর্বতারোহণ করছি অনেক বছর ধরে। এটা আমার কাছে, এটা অনেকেই জানে না, এটা একটা স্পোর্টস এবং বলা হয় কিং অফ অল স্পোর্টস। এটা একটা কারণ যে অন্য স্পোর্টসে ভুল বা যদি ছোটোখাটো ভুল করেন, আইদার ইউ মে লুজ অর উইন, বা বড়জোর হারবেন, এর বেশি কিছু না। এই স্পোর্টসে ইফ ইউ মেক এ মিস্টেক, আইদার ইউ ডাই অর ইউ বিকাম এ ক্যাজুয়ালিটি। এই জন্য বলা হয় যে এটা সকল স্পোর্টসের রাজা। আরও মোস্ট ইম্পর্টেন্টলি এটা কোনো অডিয়েন্স কানেক্টেড খেলা নয়, একদম ফার্থেস্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, অনেক দূরের একটা জায়গায় এটা খেলা হয়। অন্য খেলার সাথে আরও অনেকগুলো ডিফারেন্স আছে। লাইক দেয়ার ইজ নো টাইম লিমিট, নো বাউন্ডারি, নো রেফারি অর আম্পায়ার টু গাইড ইউ, এরকম অনেক ব্যাপার আছে। তো শুধু স্পোর্টস বললে এটাকে বিলিটল করা হয়। স্পোর্টসের সাথে একটু যদি এটাকে ডিফাইন করতে গেলে অ্যাডভেঞ্চারও লাগবে। সো স্পোর্টস আর অ্যাডভেঞ্চার মিলে পর্বতারোহণ। তো এটা ছাড়াও এখন যদি বলি, আগে যেটা হতো প্রথম দিকে যখন মাউন্টেনে যেতাম, তখন ভাবতাম যে কম বয়স ছিল, আমি মেডিকেলে পড়ি তখন। তো তখন এটা মাত্র কিশোর থেকে তরুণ হচ্ছে, কিশোরীকেও তৃপ্ত করার ব্যাপার ছিল। ক্লাইম করার পরে ভাবনা আসতো আমি কি হলো রে, আইডি দ্যাট, এরকম একটা ভাবনা থাকতো। এখন যেটা হয়ে যেতে যেতে হিমালয়ের কাছে যে এত বিশাল সব ভূখণ্ড, এর কাছে যে আমরা কত ক্ষুদ্র, হাউ ইনসিগনিফিক্যান্ট অ্যান্ড হাউ ফ্রেজাইল উই আর, এইটুকু সবসময় আমার মাথায় আসে। এখন পার্সোনালি আমার কাছে মনে হয় যে এটার থেকে যদি অ্যাড্রিনালিন রাশের ব্যাপারটা সরিয়ে নেই, এটা আমার কাছে পিলগ্রিমেজ ওয়াকের মতো, যে তীর্থযাত্রা, যে হিমালয় যে প্রত্যেকবার যাচ্ছি, এইটুকু মনে হয়। ওই যে আস্ফালন সেটা কমে গেছে, এখন হিমালয়ের কাছে বলবো আত্মসমর্পণটুকুই আছে। সেটার জন্য বারবার সেসবের লোভেই যাওয়া। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করে ক্লাইম্ব করার পরে সবচেয়ে যে জিনিসটা বেশি জিজ্ঞাসা করা হচ্ছে, যে 3টা কোয়েশ্চেন আমি খুব বেশি ফেস করছি। ফার্স্ট অফ অল, কেন আমি চুলদারি কাটি না, নাম্বার 1। পরে কেন বিয়ে করি না, নাম্বার 3 হচ্ছে এভারেস্ট ক্লাইম্ব করে কী লাভ। সো অ্যাকচুয়ালি বলতে কি, এটার কোনো তো নাম্বার 1 কোনো লাভ নেই, এটা অনেকটুকু ব্যক্তিগত অ্যাচিভমেন্ট। এবং এইসব আনন্দের তো জাগতিক কোনো মূল্য নেই, এটাকে অর্থদণ্ডে তো মাপা যাবে, কখনোই যাবে। এটা এই নিজের আনন্দটুকু, এটার জন্যই হয়তো আমি অনেক কিছু স্যাক্রিফাইস করে যাচ্ছি। তো এটা হতে পারে না যে এমন যে এটা করে আমার তো কারো উপকারও লাগতে যাচ্ছে না। জীবনের স্বাভাবিক কৌতূহল থাকে মানুষের,
যে আমি হিমালয়ের এত কাছের মানুষ, আমার ম্যাপের উপর দিকে তাকালেই তো আসলে হিমালয়। তা আমার এই স্বাভাবিক কৌতূহল যে এখানটায় কি আছে, যে জায়গায় আসলে এই পুরো দেশটা হচ্ছে হিমালয়ের দান কাইন্ড অফ, একদম অ্যাবসলিউটলি বেস্টওয়ালা দ্য হিমালয়াস। আমার সব বড় নদী কিন্তু হিমালয় থেকে আসা, এবং ওখান থেকে গ্লেশিয়ার থেকে নিয়ে আসা পলিতেই তো এই দেশের জন্ম। সেটা একটু দুই চোখ মেলে দেখা, সেটার লোভেই যাওয়া। আর অনেকে ভাবতো যে আমরা জাতিগতভাবে তো খানিকটা হলেও দুর্বল শারীরিকভাবে, ইন এ সেন্স যে সেটা এটাও যে ওই হিমালয়ের দান বলছিলাম, খুবই ফার্টাইল ল্যান্ড, কোনোরকম বীজ পড়লে ওখান থেকে গাছ উঠে যায়, অসংখ্য নদী আছে, জাল টাল নিয়ে দাঁড়াইতে পারলে প্রোটিনের উৎস পূরণ হয়ে যায়। তো সেই জন্য একটু ওয়েস্টার্নাররা যেরকম শীতের সাথে অনেক জুঝে, অনেক বলবো যে ফিজিক্যালি অনেক হচ্ছে স্ট্রং, সেই তুলনায় খানিকটা হলেও আমরা পিছিয়ে আছি জাতিগতভাবে। তো এন্ডুরেন্স স্পোর্টসে যে আমরা পিছিয়ে নাই, সেটার জন্য আমার দেশ থেকে আগে 5 বার আমার আগে এভারেস্ট ক্লাইম্ব হয়েছে, এবং 2010 থেকে 2013 সময়টুকু আমার দেশের পর্বতারোহণের জন্য খুবই ক্রুশিয়াল ছিল। এর আগে যারা পর্বতারোহণ শুরু করেছিল এরা একটা সময় গিয়ে ব্লুম করতে শুরু করলো, এবং 2010 থেকে 13 সালের মধ্যে আমরা 5 জন ক্লাইম্বার পেয়েছি যারা এভারেস্ট ক্লাইম্ব করেছেন। এরপরে একটা বড় লম্বা গ্যাপ ছিল। তো আগে কখনো এভারেস্টের সাথে আর কোনো একটা 8000 মিটার ক্লাইম্ব হয়নি। তো আমার একটু সবসময় চেষ্টা থেকে পরে যে চ্যালেঞ্জটা নেই সেটা, এটা আমি বলি যে অলওয়েজ এ লিটল হায়ার আগেরটা হচ্ছে, সেটা করার চেষ্টা করতাম। তো এই জন্য আসলে আর এভারেস্টের সাথে লোকসে বেছে নেয় এগুলোই। মাউন্টেনিয়ারিং করতে কী লাগে? মাউন্টেনিয়ারিং শব্দটার মধ্যে কনজিস্ট অফ 1 M, এটা শুরুই হয় একটা M দিয়ে। 3 more M's are needed. ওয়ান ইজ হচ্ছে ফার্স্টলি মাইন্ডসেটটা দরকার, ইচ্ছে শক্তি তো ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট। দেন মাসল বলতে যে খুব মাচো হতে হবে এমন না, আই এম নট এ মাচো গাই, বাট আই ডু হ্যাভ ভেরি গুড এন্ডুরেন্স। তো ওই মানে দ্যাট এন্ডুরেন্স ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনালি মানি মনে হয় আরেকটা খুব কি ফ্যাক্টর, যে বাংলাদেশ থেকে এভারেস্ট বা 8000 মিটার পর্বত আরোহণ করাচ্ছে, এটার জন্য পয়সা জোগানো হচ্ছে মোর টাফ, মোর টাফ। এনিওয়ে, একটু ছোট্ট করে হিস্ট্রি বলি। ব্রিটিশদেরকে আমরা সবাই চিনি যে এরা আসছিল বণিক হিসেবে, এরপরে রাজা হয়ে বসে গেছিল। তো এর বাইরেও একটা মজার ব্যাপার আছে যে সব ব্রিটিশই যে এখান থেকে ধন সম্পদ শুষে নিতে আসে। অনেক নিম্নবিত্ত ব্রিটিশ ছিল যারা জাত এক্সপ্লোরার ছিল। তো এরকম এক জাত এক্সপ্লোরার চার্লস ব্রুস, ওর হাত ধরেই প্রথম এভারেস্ট অভিযানের ভাবনা আসে, সেটা 1893 সালে। এবং আরেকটু ছোট্ট করে বলি, এটার এভারেস্টের সাথে একজন বাঙালির নাম জড়িয়ে আছে, রাধানাথ শিকদারের নাম অনেকে হয়তো শুনে থাকবেন। 1852 সালে গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভে দ্বারা উনি জানিয়েছিলেন যে গণনা করে এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত। এবং মোস্ট ইম্পর্টেন্টলি উনি যে পদে চাকরি করতেন সেটা খুব মজার ছিল, সেটা হচ্ছে চিফ কম্পিউটার। উনি গণনা করেছিলেন ওই সময় 1852 সালে। আর প্রথম এভারেস্ট অভিযান শুরু হয় 1921 সালে, পরপর 3টে অভিযান হয়, 1921, 22 আর 1924। সেকেন্ড ছবিতে ম্যালোরি আর আরবিনকে দেখা যাচ্ছে। পর্বতারোহণ ইতিহাসের সবচেয়ে রহস্যজনক ক্যারেক্টার হলেন জর্জ ম্যালোরি। 1924 সালের অভিযানে এই দুজনেই পর্বতে প্রাণ হারান। পর্বত নিয়ে যারা রোমান্টিসাইজ করেন অনেকেই ধরে নেন যে আমরা সবাই জানি ফার্স্ট এভারেস্ট ক্লাইম্ব করার লোক হলো হিলারি আর টেনজিং, বাট যারা পর্বত নিয়ে রোমান্টিসাইজ করতে পছন্দ করেন, দে অলওয়েজ টক অ্যাবাউট দিস ডুও, আরবিন অ্যান্ড ম্যালোরি। দে লস দেয়ার লাইফস ইন 8600 মিটার্স আই গেস 1924 সালে। এবং অনেকে ভেবে নেন যে ওরা চূড়ায় পৌঁছেছে। 1924-এর ঠিক 75 বছর পর 1999 সালে ম্যালোরির ডেড বডি পাওয়া যায়। তো ওই সময় ধারণা করা হয়েছিল যে কোনো একটা সলিউশনে পৌঁছানো যাবে, কারণ ম্যালোরি বলেছিলেন উনি যদি চূড়ায় পৌঁছাতেন, উনি ওনার ওয়াইফের ছবি ওনার বুক পকেটে নিয়ে ঘুরছিলেন, সেটা চূড়ায় রেখে আসবেন। তো ডেড বডি পাওয়া যাওয়ার পরে দেখা গেল ছবিটা ওনার বুক পকেটে নেই। এটার বিরুদ্ধে আরেকটা কন্ট্রোভার্সি বা আরেকটা থিওরি আছে, সেটা হলো ম্যালোরি খুব ভুলমনা ছিল। এমন হইতে পারে যে বেস ক্যাম্পে ফেলে চলে গেছে বইয়ের ছবি, হওয়ার চান্সেস খুব বেশি। এনিওয়ে, 1921 থেকে 1949 পর্যন্ত যত হচ্ছে এভারেস্ট অভিযান হয়েছিল সেগুলো সব তিব্বতের দিক থেকে হয়েছিল। এভারেস্ট এ পর্যন্ত 15টা ডিফারেন্ট রুটে ক্লাইম্ব হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ক্লাইম্ব হয় তিব্বত এবং নেপালের দিক থেকে। 1949 পর্যন্ত সেগুলো তিব্বত দিয়ে হতো। 1950 সালে এই ডান পাশের ভদ্রলোক টিলম্যান প্রথম
জানান যে এদিকে একটা রুট আছে, এটা দিয়েও এভারেস্ট ক্লাইম্ব করা সম্ভব, এবং ওনার দেখানো পথ ধরেই 1953-তে হিলারিয়ান তেনজিং অ্যাকচুয়ালি ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। আর লোৎসেতে প্রথম অভিযান 1955 সালে, এবং 1956 সালে হচ্ছে এই দুই ভদ্রলোক হচ্ছে ফ্রিটজার রেইস, এই দুজন হচ্ছে ক্লাইম্ব করেন। এবং আমি যখন এভারেস্ট নিয়ে যাওয়ার আগে হচ্ছে বই পড়ছিলাম, যে এভারেস্ট নিয়ে আমি অনেক বই পড়ে গেছি যাওয়ার আগে, যাতে একটু হিস্ট্রিটা ভালো জানি, কীভাবে রুটগুলো হয় সেটা সম্পর্কে ভালো জানি। তখন আমি একটা শব্দের সম্মুখীন হলাম, জেনেভা স্পার, প্রায় 8,000 মিটার উচ্চতা। তো আমি খুব অবাক হলাম যে এখানে জেনেভা থেকে আসবে। পরে আই গট টু নো এসে এই প্রথম দিকে যারা এভারেস্ট অভিযাত্রী বা লোৎসে অভিযাত্রী ছিলেন, এদের একটা বড় অংশ ছিল সুইজারল্যান্ডের জেনেভার অধিবাসী, নিজের শহরের নামটাকেও এখানে অ্যাড করে দিয়ে গেছেন। যে কোনো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য আসলে প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট। তো আমি যে কোনো কিছু প্রিপারেশন নিতে গেলে এই লাইনটা খুব মনে রাখি। হারুকি মুরাকামি ইজ ওয়ান অফ মাই ফেভারিট অথর। তো লেখক বললে যেরকম খুব চালচুলোহীন লোক আমরা সাধারণত ধরে নেই, যে একটু লাইফস্টাইল একটু ডিফারেন্ট হবে এরকম। তো মুরাকামি একদমই অপোজিট। হি স্টার্টস হিজ ডে উইথ এ 10 কিলোমিটার অর 16 কিলোমিটার রান, এরকম বেশিরভাগ দিন। তো ওনার একটা বই আছে, যেহেতু ইজ এ ম্যারাথন রানার, ওনার একটা বই আছে, হোয়াট আই টক ওয়েন আই টক অ্যাবাউট রানিং। তো এখানে একটা কোড আছে, উইচ ইজ মাই ভেরি ফেভারিট ওয়ান, পেন ইজ ইনএভিটেবল, সাফারিং ইজ অপশনাল। এটা আমি সবসময় মনে রাখার চেষ্টা করি যে কোনো অভিযান বা যে কোনো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি শুরুর আগে। তা আমার প্রিপারেশন কীরকম ছিল, যে পর্বতে যাওয়ার ট্রেনিং সবসময় পর্বতে গিয়ে হয়। সো আই ওয়াজ ফ্রিকুয়েন্টলি গোয়িং টু দ্য মাউন্টেন্স, অ্যান্ড দেন আমি নিয়মিত সপ্তাহে 4 থেকে 5 দিন নিয়মিত রান করি। অন্য দিনগুলোতে ব্যাকপ্যাকে ওয়েট নিয়ে লম্বা হাঁটি। এছাড়া দম যেহেতু খুব ইম্পর্টেন্ট, ক্রসফিট এক্সারসাইজ। আর যে কোনো স্পোর্টসের জন্য কোর মাসল স্ট্রং থাকাটা ইম্পর্টেন্ট। কোর মাসল যার স্ট্রং থাকে সে যে কোনো স্পোর্টস খারাপ করবে না। তো কোর মাসল এক্সারসাইজ করি, প্রাণায়ামা একদম ভেরি বেসিক প্রাণায়ামা আমার ব্রিদিংটাকে ঠিক রাখার জন্য। এবং হিট ট্রেনিং আমি সবসময় করতে পারি না, তো টাইমে হয়ে ওঠে না। হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং আমি নিয়মিত করার চেষ্টা করি। এগোই। তো এই ধরনের অভিযানে আসলে অনেক পয়সার দরকার। এটার মূল একটা খরচ হলো নেপাল গভর্নমেন্ট বা সিটিএমএ, চাইনিজ টিবেট মাউন্টেনিং অ্যাসোসিয়েশনকে যে খরচটা দিতে হয়, সেটার একটা বড় অ্যামাউন্ট দিতে হয়। নেপাল গভর্নমেন্টকে অলমোস্ট $11,000 দিতে হয়। এই বছর থেকে সেটা $15,000 হয়ে যাচ্ছে সেপ্টেম্বর থেকে। এছাড়া ইন্স্যুরেন্স, লজিস্টিক্স, এগুলোর জন্য অনেক পয়সা খরচ হয়। তো সেটা আমি আসলে আমার এই দুই অভিযানে অলমোস্ট 45 লাখ টাকা খরচ হয়েছে। তো সেটা আমি আসলে কীভাবে জোগালাম। এর আগের যত অভিযান আমি করেছি, আমার লাইফের যত অভিযানই বলি, সবই নিজের পয়সায় করেছি। তো এইবার আসলে এত টাকা আমার ছিল না, এবং সেটা এবার প্রথমবার স্পন্সরের দ্বারস্থ হতে হইলো। স্পন্সরের দ্বারস্থ হওয়ার পরেও পুরো টাকাটা উঠলো না। দেন আই স্টার্টেড ডুইং ক্রাউড ফান্ডিং। দেন সেটা তো হইলো না, আমার কিছু সেভিংস ছিল, সেটা ফাইনালি আই টুক সাম লোনস, যেটা আমি স্টিল রিপে করছি। তো যখন আমি আসলে এই অভিযানের জন্য একটা স্পন্সরশিপ প্রপোজাল বানাচ্ছিলাম, আই ওয়াজ লুকিং ফর এ পিক যেটাতে দুটা মাউন্টেনই একসাথে দেখা যায়, এভারেস্ট এবং লোৎসে। তো তখন আমি আসলে সবচেয়ে ভালো যে পিকচারটা পেয়েছিলাম এটা, এবং অত ভালো বোঝাও যাচ্ছিল না। পেছনে 7 সামিট ট্র্যাক্সের বিশাল লোগোর ছাপ আছে। তখন ভাবছিলাম যে না, আমি গেলে আমি একটু ভালো ছবি তুলে নিয়ে আসবো। আচ্ছা, তাও এই ছবিটা অলমোস্ট পুরোপুরি বোঝা যায় যে এখানের কী কী ব্যাপারগুলো আছে। এই যে এখানটাই হলো এভারেস্ট বেস ক্যাম্প, দেন ক্যাম্প 1, আমি জানি না পয়েন্টারটা ভালো কাজ করছে কিনা। এনিওয়ে, এইটা অ্যাকচুয়ালি এটা হলো রুট, এবং এই ইবিসি থেকে ক্যাম্প 1 যে রাস্তাটুকু, সেটাই হচ্ছে এই পুরো জার্নি সবচেয়ে টাফেস্ট পার্ট। এখানে কুম্বো আইসফল বলে একটা জিনিস আছে, সেটা আমি একটু সহজ করে বলি। ওয়াটারফল আমরা সবাই শুনেছি, জলপ্রপাত, এটা হলো বরফের প্রপাত। সহজ করে বললে এই পুরো অডিটোরিয়ামটাকে যদি আমি শুধু এই স্টেজে নিয়ে আসি, সেটা যেরকম হবে অনেক ভেঙে চুরে যাবে না ছোট্ট একটা জায়গায় রাখতে গেলে। সেম হ্যাপেন্স ফর দিস কুম্বো আইসফল। ভাঙা চোরা জায়গা, প্রচুর তুষার ফাটল আছে, অনেক বিশাল বিশাল আইস পিলার আছে। এটা অনেকটুকু সেরকমই একটা জায়গা। এরপরে ধীরে ধীরে ক্যাম্প 2, 3 হয়ে সামিটের দিকে। কিন্তু ব্যাপারটা এমন না যে আমি ইবিসি থেকে যাত্রা শুরু করলাম, ক্যাম্প 1 পরের দিন 2, 3 এবং পৌঁছে যাই।
ব্যাপারটা একদমই তাই নয়। অ্যাক্লামাটাইজেশন বলে একটা প্রসেস আছে, অতি উচ্চতার সাথে শরীরকে খাপ খাওয়ানো, অতি উচ্চতা এবং নিম্ন তাপমাত্রা। তো আমরা যেটা পর্বতারোহীরা করি, এভারেস্ট বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 যাই, আবার বেস ক্যাম্পে ফেরত আসে। কারণ হলো পর্বতে একটা নিয়ম আছে, গো হাই স্লিপ লো, তো সেটা করতে হবে। দেন আবার ইপিসি থেকে বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 হয়ে 2-তে যায়, আবার ফেরত আসে। ফাইনালি বেস ক্যাম্প থেকে ক্যাম্প 3-তে যায় 1, 2, 3 হয়ে, দেন আবার ফিরে আসে। এরপরে আমার বডি এইটুক পর্যন্ত হচ্ছে অ্যাক্লামাটাইজেশন প্রসেসটা কাজ করে, এরপরে আর কাজ করে না। এরপর আমরা ফাইনালি সামিট পুষে বেরোই। আর এভারেস্টের সাথে লোকসে হচ্ছে একই সাথে ক্লাইম্ব করা আরেকটা কারণ ছিল, দুইটা একই রুটে। আর দেখেন টিল ক্যাম্প 3 অলমোস্ট রুটটা অলমোস্ট সেম, এরপরে গিয়ে একটা জায়গায় স্প্লিট হয়ে গেছে। আচ্ছা, তো আমি তখন ভেবেছিলাম যে আমি একটা সুন্দর ছবি তুলে নিয়ে আসবো যাতে পরে লোকজন ইউজ করতে পারে। সো আই কেম আপ উইথ দিস। এটা হলো পুমরি নামে একটা মাউন্টেন থেকে তোলা। সো এখানে দেখেন নিচের দিকে, পয়েন্টটা ভালো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, অনেকগুলো ছোট ছোট হলুদ ডটের মতো দেখাচ্ছে। সো দিস ইজ এভারেস্ট বেস ক্যাম্প। এটাকে বলা হয় হলদে তাঁবুর মৌসুমি গ্রাম। এটা একটা মৌসুমের মানে একটা টেম্পোরারি ভিলেজের মতো হয়ে যায় যখন এভারেস্টের ক্লাইম্বিং সিজন, এপ্রিল মে। এটা এরপরের অংশটুকু এভারেস্ট খুম্বু আইসফল। পেছনে যে জিনিসটা, এটা হলো এভারেস্ট। দিস ইজ নট এভারেস্ট, এটা এভারেস্টের ওয়েস্ট শোল্ডার, এইটা এভারেস্ট, অ্যান্ড দিস ইজ লোকসে। কিন্তু ছবি তোলার অ্যাঙ্গেলের জন্য মনে হচ্ছে একদম ডান দিকে যে মাউন্টেনটা সেটাকে এভারেস্টের চেয়ে উঁচু দেখাচ্ছে, সেটা লুকসে। তো এটার উচ্চতা অত বেশি না, 7,800, কিন্তু মানে এভারেস্টের চেয়ে প্রায় 1000 মিটার ছোট। এইটা হলো পুমরি নামে একটা মাউন্টেন, সেটার হাই ক্যাম্প থেকে তোলা। এগুলোই তো যেখান থেকে আমার জার্নিটা শুরু হলো। একদম বাম পাশে যে আছে সে আমার বন্ধু বীরে তামাং। আমরা we have been friends for almost 7 years and we have been climbing in Indian Himalaya and Nepal Himalaya for years, এবং আমি অনেকগুলা মাউন্টেন ওর সাথে ক্লাইম্ব করেছি। অনেকে বলে যে সাথে শেরপা থাকে, তো ওকে শেরপা বললে ও রেগে যায়। হি ইজ নট শেরপা, হি ইজ তামাং। অনেকগুলো এথনিক কমিউনিটি আছে আমাদের দেশে, যেরকম আপনি গারো কাউকে তো তঞ্চঙ্গা বলতে পারেন না। সো দে কাম ফ্রম ভেরি ডিফারেন্ট কমিউনিটি। ও তামাং, এবং ও অনেক বছর ধরে ক্লাইম্ব করছে। আর জার্নিটা যেখান থেকে শুরু, দিস ইজ লুকলা। এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্ট বলা হয়। এখানে সেই প্লেনগুলোই টেক অফ অ্যান্ড ল্যান্ড করতে পারে, যেগুলো STOL, শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং করতে পারে, সেই প্লেনগুলো এখানে নামতে পারে। এবং এটা বানিয়েছিলেন হচ্ছে স্যার এডমন্ড হিলারি। এবং হিলারির এটা মজার ব্যাপার আছে, উনি এটা মেইনলি করেছিলেন, উনি ওই অঞ্চলে অনেকগুলি স্কুল আর হসপিটাল নির্মাণ করেছিলেন। ওনার লজিস্টিক্সের জন্য ওনার মনে হলো যে যদি প্লেনে লজিস্টিক্স আনা যায় অনেক সহজ হবে। তো উনি জায়গা কিনলেন, এই জায়গা কেনার পর দেখা যাচ্ছে না এটা সমান করার জন্য ওনার হাতে পয়সা নেই, খুব রুক্ষ একটা সার্ফেস ছিল। তো উনি কী করলেন, একটা শেরপাতে একটা ট্রেডিশনাল ডান্স আছে, সেটা আয়োজন করলেন, হুইচ ইনক্লুডস, ওই ট্রেডিশনাল ডান্স ইনক্লুডস অনেক বেশি লাফালাফি আছে। তো উনি লোকাল যে পানীয় আছে সেটার অর্ডার সাপ্লাই রাখলেন, এবং ওটা খেয়ে ওই পুরো গ্রামের শেরপার নর নারীরা নাচতে শুরু করলো। পুরো নাচার পরে দেখা গেল সার্ফেসটা সমান হয়ে গেছে। ওনার পয়সা ছিল না, বুদ্ধি ছিল, এবং এটা কাজে লেগেছে। তো এখন অলমোস্ট সেরকমই আছে রানওয়েটা। দেখবেন তো বেস ক্যাম্প যেতে ইউজুয়ালি 5-6 দিন লাগে লুকলা থেকে। তো সেই রাস্তার কিছু ছবি এরকম সুন্দর সব হচ্ছে রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন। এগুলোকে বলা হয়, ডান পাশের ছবিটা এটাকে সাসপেনশন ব্রিজ হয়। নিচে যদি এরকম কোনো স্ট্রিম থাকে বা খাল থাকে তখন এই ধরনের সাসপেনশন ব্রিজগুলা বানানো হয়। আমাদের দেশে উল্টা, আমাদের দেশে পাহাড়ি পথ বানানোর সময় দেখবেন নিচে খাল ঝিরি থাকলে ওটা বুঝিয়ে দিয়ে চলে যায়। আমরা ভাবি না যে এটা গিয়ে অন্য একটা খালে বা নদীকে ফিট করবে, এটা হয় না। এরা চেষ্টা করে যে এরকম যেগুলো প্রবাহমান পানি আছে সেটা ধরে রাখবে। এগোই এই এভারেস্ট বেস ক্যাম্প যেতে একটা নদী অনেকটুকু পথ সাথে দেয়, সেটা হলো এই দুধকোশী রিভার। এটা নাম থেকে বোঝা যাচ্ছে এটার পানি দুধের মতো একদমই সাদা। এটা একটা কারণ আছে, যে গ্লেশিয়ার থেকে এটা আসে, গ্লেশিয়ার থেকে এক ধরনের পাথরের মিহি সাদা চূর্ণ নিয়ে আসে, সেটার জন্য এইটার পানি এরকম দুধের মতো সাদা হয়। তো এটার পাশে এই জায়গাগুলোর ট্র্যাকের রুট দেখতে পারে।
এটা একদম দুধকুশির পাশের একটা ছোট্ট জনপদ এটা। তো দুদিন হাঁটার পরে যে জায়গাটায় পৌঁছায় এটাকে নামচে বাজার বলে। এখানে অ্যাক্লামাটাইজেশনের জন্য পর্বতারোহী বা ট্রেকার যারা থাকে ওরা একটা দিন অ্যাটলিস্ট কাটায়, একটা এক্সট্রা দিন। এটা একটা ছোট্ট গ্রাম, ইউ শেপের মতো একটা দেখতে গ্রাম দেখেন। এবং সকল এমিউনিটি যে বহির্বিশ্বের সাথে ভালোভাবে যোগাযোগ করার জন্য যেসব লাগে সব কিছুই ছোট্ট গ্রামটাই আছে। এটা মূলত একসময় তিব্বতের সাথে যে বাণিজ্যিক রুট ছিল সেই মানে লক্ষ্যে গড়ে তোলা। এদিকে মূলত লবণ বাণিজ্য হতো এই জায়গায়। আর এই হলো এই ভদ্রলোকের নাম হলো তেনজিং নোরগে। এটা নামচে বাজারের উপরের একটা ভিউ পয়েন্ট। এখান থেকেই এভারেস্ট, লোৎসে আর আমাদাবলাম এই তিনটা মাউন্টেন দেখা যায়। এভারেস্ট আর লোৎসে একটু ম্যাগের আড়ালে আছে। এরপর যাত্রা শুরু করলে এবার পরের গন্তব্য হচ্ছে ছোট্ট গ্রাম প্যাংবোচে। তো প্যাংবোচে যেতে যেতে যে পর্বতটা সবসময় চোখের সামনে থাকে সেটার নাম হচ্ছে এই যে ডান পাশে যে মাউন্টেনটা দেখা যাচ্ছে যে আমাদাবলাম, এই মাউন্টেনটা। তো যদিও আপনারা কেউ কখনো যাওয়ার সৌভাগ্য, নিশ্চয়ই অনেকে যাওয়ার সৌভাগ্য হবে, এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক করছেন। এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক এভারেস্টকে হাতে গোনা দেখবেন 3, 4, 5 বার, খুব বেশি সময় দেখা যায় না। ইভেন এভারেস্ট বেস ক্যাম্পেও খুব ভালো মতো এভারেস্ট দেখাই যায় না, হয়তো অনেক কাঠ বাঁকালে নির্দিষ্ট কোণে দাঁড়ালে একটু একটু দেখা যায় ঠিকঠাক। কিন্তু যে মাউন্টেনটা সবসময় সাথে থাকে দিগন্তে সেটা হলো আমাদাবলাম। এটা বাংলায় করলে বলা যায় মায়ের গলার হার। এটা নেপালের জাতীয় পর্বত। এভারেস্ট থাকা সত্ত্বেও এটা নেপালের জাতীয় পর্বত, কারণ এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মাউন্টেনগুলোর মধ্যে একটা বলা হয়। এভারেস্ট দেখতে খুবই বদখত দেখতে একটা মাউন্টেন, একদমই সুন্দর না, কালো পাথরের একটা মাউন্টেন। সে তুলনায় এই মাউন্টেনটা খুবই সুন্দর এবং ভেরি টেকনিক্যাল ওয়ান। লাকিলি আই হ্যাড দ্য অপরচুনিটি টু ক্লাইম দিস ওয়ান ব্যাক ইন 2022। এটা আরোহণের সুযোগ হয়েছে। এই ছবিটা দেখা অন্য একটা কারণে, আমি যে অ্যাক্লামাটাইজেশনের কথা বলছিলাম যে পর্বতারোহীরা অ্যাক্লামাটাইজ করে, শুধু পর্বতারোহীরা যে অ্যাক্লামাটাইজ করে তা না, এখানে যে গাছপালা বা পশু পাখি আছে এরাও অ্যাক্লামাটাইজ করে। তো এটা হলো জুনিপার নামে একটা গাছ। আমি লুকটা থেকে যখন হাঁটা শুরু করেছি, জুনিপার ছিল এটা আমাদের দেশে যেরকম বট পাকুর বা অশ্বত্থ হয় না, বিশাল হিরোহের আকার, তো এটা ওই রকম আকার ছিল। যত উপরে উঠছিলাম এটার সাইজ ছোট হচ্ছিল, ঝোপ হচ্ছিল, এবার ঘাসের মতো হয়ে গেল। কিন্তু যখনই আমি গোড়ায় হাত দিতাম তখন দেখা যেত এরকম বিশাল বডি এটা। তো এটার কারণ হলো সেম গাছটাই যত উপরে যাচ্ছে ওটা সাইজ ছোট করে নিচ্ছে। সাইজ ছোট করলে আপনার আকার ছোট হলে তাপ কম হারাবে। তো হিমালয়ের তাপ খুবই দুর্মূল্য বস্তু বলা যায়। তো সেই অ্যাঙ্গেল থেকে হচ্ছে গাছপালাগুলাই নিজেদেরকে আসলে এভাবে সাইজ ছোট করে রাখে। এর পরের দিন পৌঁছালাম দুগলা পাস বলে একটা জায়গা। এটাকে বলা হয় অতি উচ্চতার কবরস্থান। এভারেস্ট অভিযানে এ পর্যন্ত যারা নানান সময় প্রাণ হারিয়েছে তাদের হচ্ছে এপিটাফ আছে এখানে। এটা 1996-এ এভারেস্টে একটা বিশাল ডিজাস্টার হয়েছিল। সেই ডিজাস্টারে প্রাণ হারানো দুজন কিংবদন্তি পর্বতারোহী, একজন রব হল, একজন স্কট ফিশার। এরা এত বলবো দানবীয় শক্তির অধিকারী ছিল, কেউ কখনো ভাবেনি এভারেস্টের মতো পর্বত এদের প্রাণ নিতে পারে। কিন্তু ওই যে পর্বতের শেষটা সবসময় প্রকৃতিই বলে, সেটা মনে করিয়ে দেয় এই অতি উচ্চতা কবরস্থান। এবং এইখানে আরেকজনের এপিটাফ আছে, সেটা হচ্ছে আমার আগে আমার দেশ থেকে যিনি ক্লাইম্ব করেছিলেন এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, সজল খালেদ, 2013 সালে। তো সজল ভাই হচ্ছে ফেরার সময় মারা যান এবং ওনার এপিটাফও এইখানটায় আছে। এবং আনলাকিলি ওনার ডেড বডি আসলে আনা সম্ভব হলো, উনি এত উচ্চতায় মারা গেছেন, ডেড বডিটা রিকভার করা কখনোই সম্ভব হয়। ওকে, আমি বলছিলাম এভারেস্ট এবং লোৎসে ছাড়াও আমি আরেকটা মাউন্টেন ক্লাইম্ব করার সৌভাগ্য হয়েছে। এটা একটা কারণ ছিল যে ইউজুয়ালি আমি যে সময়টায় বেস ক্যাম্পে পৌঁছেছি এপ্রিল 10, ওই টাইমে সাধারণত হায়ার ক্যাম্পসের রুট ওপেন হয়ে যায়। এই বছর আনফর্চুনেটলি সেটা হয়নি। তো সেই টাইমটা কাজে লাগাতে আমি এই মাউন্টেনটা ক্লাইম্ব করেছি, যাতে আমি অ্যাক্লামাটাইজেশন প্রসেসে খানিকটা এগিয়ে থাকতে পারি। সো এটা সেই অভিযানের কিছু ছবি, ওই লোবুচে ইস্টের। এটা লোবুচে যে একদম ডান পাশের উপরের ছবিটা লোবুচের ফাইনাল হচ্ছে আইস ওয়ালটা, এবং ডান পাশে হলো
হচ্ছে তাও সেম হচ্ছে লঘুচে থেকে দেখা ছবি বা আশপাশের দৃশ্যাবলী। এটা লঘুচের সামিট, ডান পাশে উপরে হচ্ছে লঘুচে পর্বতটা দেখা যাচ্ছে একদম টিপে এখানটায় লঘুচে পর্বতটা, এবং এটা ঠিক হচ্ছে সামিটের অল্প নিচে। আচ্ছা, এই ভদ্রমহিলার নাম সামদেন আন্টি। এইটা তোলা প্রায় 4930 মিটার নিচের দিকে, এখানে দেখবেন রেস্টুরেন্টের নিচে লেখা আছে লঘুচে নামক গ্রামে তোলা, অলমোস্ট 16,000 ফিট উচ্চতায়। তো পর্বতমালা তো পৃথিবীর নানান জায়গায় আছে, আল্পস আছে, আলাস্কা আছে, প্যাটাগোনিয়া আছে, নানান পর্বতমালা আছে। তো হিমালয় সবসময় অনন্য অন্য পর্বতমালার চেয়ে, কারণ এইখানে যেটা এত অনেক উচ্চতায় মানুষ বসবাস করে। তো এরকম এক মানুষ ইনি, এবং যাওয়া আসার পথে আমার 4-5টা লজে থাকার সৌভাগ্য হচ্ছে। আমি জানি না কেন ওনার বয়সী, আমার বয়সী ওনার ছেলে আছে, ওই জন্য আমি ওনার কাছ থেকে যে মাতৃস্নেহ পেয়েছি বাড়ি থেকে এত দূরেও, এখন মনে হয় যে অনেকবার তো পর্বতের আকর্ষণে গেছি হিমালয়ে, আর মনে হয় যে না, মানুষের ভালোবাসার রিপে করার জন্য যাওয়া যায়। তো সেই সামদেন আন্টি। আচ্ছা, তো 5 বা 6 নম্বর দিন আমি গিয়ে 5 নম্বর দিন আমি গিয়ে পৌঁছালাম এভারেস্ট বেস ক্যাম্পে। এখানে আগামী কিছুদিনের জন্য হচ্ছে আমাদের ঘর বাড়ি। বেস ক্যাম্প হলো এমন একটা জায়গা যেটা মূলত হচ্ছে যেখান থেকে মূল অভিযানটা পরিচালনা করা। তো এই সেই ফার্স্ট বেস ক্যাম্প এরকম, এটা খুব আইসফলের মধ্যে অবস্থিত। বেস ক্যাম্প দেখতে কীরকম হয় সেটা বেস ক্যাম্পেরই ছবি দেখায়। আচ্ছা, এটা ঠিক আমার তাঁবুর উপরের জায়গাটা, যেখানটায় আমার তাঁবু পড়েছিল। এইখানে বেস ক্যাম্পের যে যত উপাদান আছে মানে থাকা সম্ভব সবগুলো আছে। 1 নাম্বার হলো এখানে স্নোগুলো আছে, আইসের পিলার আছে, লম্বা আইস পিলার, পাথর আছে এবং তাঁবুও আছে। তো এইখানে দাঁড়ানোর পরে প্রথম যে জিনিসটা আমার মাথায় এসেছিল যে এই পাথরটা পড়ে যাবে না। তো আমি এখানে পৌঁছাই এপ্রিলের 10 তারিখ, এবং অভিযান শেষ করে লোডসে ক্লাইম্ব করে আমি বেস ক্যাম্পে ফিরি মে মাসের 22 তারিখ, অলমোস্ট 42 দিন পর। বেস ক্যাম্পে পা রেখে প্রথম যে জিনিসটা আমার মানে চোখে পড়েছে সেটা হচ্ছে এই পাথরটা আসলে পড়ে গেছে। ক্লাইমেট চেঞ্জ যে রিয়েল, হিমালয়ের বরফ যে গলছে, আইস শিটস যে ডিক্লাইন করছে বা গ্লেশিয়ারগুলো যে রিসিভ করছে, সেটার একদম চাক্ষুষ প্রমাণ যদি কেউ দেখতে চায়, হি শুড গো ফর হিমালয়। যে এটা একদম খালি চোখে দেখার জন্য সবচেয়ে বেস্ট প্লেস। তো বেস ক্যাম্প দেখতে কীরকম, এটা এই ছবিটা একটু দেখাই। এটা বেস ক্যাম্পের ছবি দিনের 2টা ডিফারেন্ট সময়। এটা সকাল 9টায় তোলা, এটা ডান পাশেরটা বিকাল 3টার দিকে তোলা। তো পর্বতেরও ব্যক্তিত্ব আছে এবং ব্যক্তিত্ব পরিবর্তন হয়, তো দেখার জন্য একটু দৃষ্টিটা থাকা লাগবে। আর বেস ক্যাম্পে যেহেতু একটু লম্বা সময় থাকতে হয়, তো ওই সময়টা কাজে লাগানোর জন্য আমরা যে এখানে খুম্বুর আইস ফল আছে সেখানটায় এরকম প্র্যাকটিস করতাম। এগোই আমার দলে যে আমার যে 3 টিমমেট আমার সাথে, আমরা টোটাল 4 জন ছিলাম। তাদের সাথে একটু পরিচয় করি। একদম বামে আমাকে দেখা যাচ্ছে, ও হচ্ছে চিলির হাবিয়ার। ইনিও ডক্টর, আমার পেশাদূত বলবো, মানে শি ইজ ফ্রম ইন্ডিয়া, কর্ণাটকার ঔষধি। আর হচ্ছে এন্ড্রু, ও অস্ট্রেলিয়ার অধিবাসী। তো এই 4 জনের জন্য সবচেয়ে ফানি ক্যারেক্টার ওয়াজ হাবিয়ার। ও এক বর্ণ ইংরেজি জানে না, স্প্যানিশ বলে। আইফোনের ট্রান্সলেটর একটা অ্যাপ আছে ওর কাছে অফলাইন, সেটা দিয়ে আমাদের সাথে কথাবার্তা বলতো। তো ইউজুয়ালি আমরা যখনই গ্লেশিয়ারে যেতাম, আমরা চামড়া যাতে না পড়ে মুখে হচ্ছে সানব্লক লাগাতাম। তো ও শুধু যে চামড়া নিয়ে কনসার্ন ছিল সেটা না, মুখের চামড়া নিয়ে ওর মাথায় বিশাল একটা টাক ছিল। তো ও ভাবতো যে এটাও যাতে পুড়ে না যায়। তো এই ছবিতে দেখা যাচ্ছে যে এই যে সানব্লক লাগাচ্ছে টাকে, এবং এটা ও নিয়মিত করতো সবসময়। বেস ক্যাম্পের আরও ছবি, এই যে পেছনের যে মাউন্টেনটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় লিঙ্ক ট্রেন। এটা খুবই সুন্দর একটা মাউন্টেন। বেস ক্যাম্প দেখতে কেমন কিছু ছবি। বেস ক্যাম্পের বিকেলগুলো এমন, এটা যদিও পেছনেটা এভারেস্ট নয়, যে মাউন্টেনটা দেখা যাচ্ছে সেটা মূলত হলো এভারেস্ট শোল্ডার। আর এগুলো আমাদের টেন্ট। বেস ক্যাম্পের বিকেল, এটা খুব ওয়াইস। ওই তো বেস ক্যাম্পে শেরপা বা তামাং পিপল, এদের একটা রিচুয়ালস আছে। পূজা সিরোমনি না হওয়া পর্যন্ত মাউন্টেন গডের উদ্দেশ্যে পূজা না দেওয়া ছাড়া ওরা কখনো উপরে ক্যাম্পে যায় না। তো সেই পূজা সিরোমনির ছবি।
ইনি নিচের প্যাংবোচে গ্রাম থেকে আসা লামা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওনার যে জিনিসটা আমার প্রথমে চোখে আটকেছে, উনি একটা লাস্ট স্পোর্টিভার জুতা পরেছিলেন যেটার দাম বাংলা টাকায় 1.5 লাখ টাকা। উনি লামা। এনিওয়ে, আর এটা হলো সেই পুজোর হচ্ছে বেদি। এখানে যত ধরনের খাবার দাবার আছে সব দেওয়া হয়, এবং এর সাথে মাউন্টেনের ইকুইপমেন্টস সেগুলো নৈবেদ্য হিসেবে মাউন্টেন গডের উদ্দেশ্যে দেওয়া হয়। এটা একটা খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমার বেস ক্যাম্পে বিয়ে। তো এরা দুইজন ট্রেকার, এরা পুলিশ নাগরিক, আগা আর মারেক। তো মেয়ে যে ছিল ও মাউন্টেন লাভার, ও ঠিক করেছিল যে এভারেস্ট বেস ক্যাম্পে বিয়ে করবে এবং শেরপা রীতিতে। তো এবং আসলে ওরা আমাদের বেস ক্যাম্পে এই বিয়েটা হয় শেরপা রীতিতে। এটা খুবই একটা ইউনিক এক্সপিরিয়েন্স ছিল, এবং এখানে দেখেন যত এলিমেন্ট আছে সবই শেরপা রীতির বিয়ের এলিমেন্ট। ওয়ার্স্ট পার্ট হলো যে ওদের যে বাসরঘর সেটা ঠিক আমার তাঁবুর পাশে ছিল। আনলাকিলি যে কনে ছিল ব্রাইড গ্রুম, ও হচ্ছে খুবই যে ব্রাইড যে ছিল সে একুইট মাউন্টেন সিকনেস যে হয়, মাউন্টেন সিকনেস, সেটা দ্বারা সেটাই আক্রান্ত হয়েছিল। এবং পুরো রাত এমন ভয়ঙ্কর কেসেছে যে আমার মনে হচ্ছে যে ফুসফুস না বেরিয়ে আসবে গলা দিয়ে, এরকম ভয়ঙ্কর কেসছে। পরের দিন ওরা মানে এটার একটাই চিকিৎসা, যত দ্রুত নিচে নেমে যাওয়া। তো পরের দিন ফাইনালি আসলে সবার আগে নিচে নেমে যায়। তো আচ্ছা, ওই যে আমি খুম্বু আইসফল বলছিলাম, বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 বা এভারেস্ট ক্লাইম্বের ক্ষেত্রে খুম্বু আইসফল মনে সবচেয়ে বড় বাধা। তো সেই খুম্বু আইসফলের ছবি। সো দিস ইজ দ্য রোড অ্যাকচুয়ালি। আমি জানি না পয়েন্টটা ভালো দেখা যাচ্ছে কিনা, এবং একটু ভালো মতো খেয়াল করলে দেখবেন এখানে অনেকগুলো মানুষ আছে। এইখানটায় পয়েন্টটা মনে হয় যে এইখানটায় অনেকগুলো মানুষ আছে, একদম ডট। সো এটা হলো এভারেস্ট ক্লাইম্বের রুট। এগোই। তো খুম্বু আইসফল হচ্ছে একটা গোলক ধাঁধার মতো, মেইজের মতো, যে অনেক এঁকে বেঁকে যেতে হয়, এবং সাপলুডু খেলার মতো বলা যেতে পারে। অনেকগুলো তুষার ফাটল আছে, এগুলোর উপর সিঁড়ি আছে, অ্যালুমিনিয়ামের ল্যাডার আছে। তো ওইখানে ওটা তো সিঁড়ি হয়ে গেল। আর এবার সাপও তো থাকবে, যদি এত উচ্চতায় সাপ থাকে না, সেই জায়গায় অনেক বড় বড় তুষার ফাটল আছে, এগুলোতে পা পড়লে একদম নিচে পা পিছলাবে। তো এই সেই খুম্বু আইসফল, এখানে যত জিওমেট্রিক ফিগার থাকা সম্ভব পৃথিবীতে সব আছে, এবং অনেক এলিয়েন ফিগারও আছে, যেসব ফিগার আমি কখনো দেখিনি। এই ধরনের অনেক ব্যাপার স্যাপার আছে। কিছু জায়গা আছে পপকর্নের মতো দেখতে, কিছু মাশরুমের মতো দেখতে। এই সে খুম্বু আইসফলের ছবি। খুম্বু আইসফলে আরও ছবি মেইজের মধ্য দিয়েই ক্লাইম্ব করে, যদি এগুলো দিনের বেলা তোলা ছবি। খুম্বু আইসফল মূলত আমরা রাতের বেলা ক্রস করতাম, কারণ রাতে ওয়েদারটা অনেক স্টেবল থাকে, সূর্যের আলো পড়লে চান্সেস থাকে আইস পিলারগুলো ফল করার, গলে গিয়ে। তো ইউজুয়ালি রাতেই ক্লাইম্ব করতাম আমরা। তো এই খুম্বু আইসফলের আরও ছবি, যে আমার ফেলো ক্লাইম্বার এরা যাচ্ছে, যে মাশরুম রক এটাকে বলে, মাশরুমের নিচের ছবিটা মাশরুমের মতো দেখতে, খুম্বুর ছবি। ওই যে বলছিলাম যে সাপলুডু খেলার মতো, যে এরকম তুষার ফাটল আছে অনেকগুলো। তো এইগুলো দেখা যায় কোনোটা 50 মিটার, 100 মিটার, 200 মিটার গভীর। এবং কেউ যদি পড়ে যায় ওখান থেকে, অনেক ক্ষেত্রেই হচ্ছে রেস্কিউ করা খুবই খুবই টাফ। এবং যদি আনএকম্পানিড থাকে, একা থাকে, পড়ে গেলে তো কেউ জানবেও না, মানে কয়েক ঘন্টা বেশি মানে টেকা সম্ভব না, এত লো টেম্পারেচার। তো এগুলো খুব অ্যালুমিনিয়ামের, খুবই পলকা ল্যাডার। তো শুধু যে হরাইজন্টাল ল্যাডার থাকে তা না, এরকম অনেক ভার্টিক্যাল ল্যাডারও থাকে ডান পাশের ছবির মধ্যে। সো ব্যাকপ্যাক নিয়ে এরকম এত উচ্চতায় এরকম ভারী ব্যাকপ্যাক নিয়ে এই ল্যাডারগুলো এগুলো ক্রস করা মানে নট এন ইজি টাস্ক। সেগুলোর আরও ছবি, এরকম ভার্টিক্যাল ল্যাডারও আছে অনেকগুলো। খুব আইসফলেরই আরও ছবি, তবে বোঝা যায় আর কি একটু যে কী ধরনের ফিগার্সগুলো থাকা সম্ভব। আচ্ছা, তো বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এর দূরত্ব আগের বছরগুলোতে 6-7 ঘন্টায় বা 5-6 ঘন্টায় ক্লাইম্ব করা যেত। তো ক্লাইমেট চেঞ্জের জন্য রিসেন্ট ইয়ার্সগুলোতে অনেক কম স্নোফল হয়েছে। তো এই জন্য দেখা যায় সফট স্নো না থাকায় ক্রাম্পন বলে একটা জিনিস আছে, পায়ের নিচে কাঁটাযুক্ত, মাউন্টেনিং বুটের নিচে কাঁটার মতো একটা জিনিস লাগানো হয়। তো সেটা হচ্ছে যেহেতু স্নোফল নেই, কম স্নো, ব্লু আইস বলে একটা জিনিস আছে, একদম হচ্ছে নীল রঙের হচ্ছে বরফ, সেখানেও এই যে ক্রাম্পনগুলো কখনো আটকায় না।
তো এই জন্যই হচ্ছে এবছর বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এ যেতে অনেক ক্ষেত্রে অনেকে 10-12 ঘন্টাও লেগে গিয়েছে। তো এই সেটা সেই ফাটাটা কাটানোর পরে পৌঁছানো যায় ক্যাম্প 1-এ, এটাই সেই ক্যাম্প 1-এর এরিয়া। এবার ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 এর রাস্তা। ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 এর রাস্তা হচ্ছে এভারেস্টের সবচেয়ে সহজ রাস্তা, 400 মিটার মাত্র হাইট গেইন করতে হয় এবং জায়গাটাকে ফুটবল ফিল্ড বলা হয়, অনেকগুলো সমান্তরাল ফুটবল ফিল্ডের মতো দেখতে, এবং গ্রেজুয়াল হাইট গেইন হওয়াতে শরীরের উপরও প্রেশারও কম যায়। তো এই পেছনে দেখা যাচ্ছে এটা হলো ক্যাম্প 1 এরিয়া, এবং এই ক্লাইম্বাররা ক্লাইম্ব করছে। ক্যাম্প 1 এরিয়ার আরও ছবি। যে ক্যাম্প 2 আমি বলছিলাম ফুটবল ফিল্ড বলছিলাম, যে একটু দেখলে খেয়াল করা যায় যে অত বেশি এলিভেশন নাই। এইখানে কোথাও হচ্ছে ক্যাম্প 2, এবং এরপরে ফাইনালি এটা দিয়ে ক্লাইম্ব করবে। তো ঘন্টা 3-4 চললে ক্যাম্প 2-তে পৌঁছানো যায়। এখানে একটু ছবি দেখাই। এগুলো মূলত হচ্ছে আমি যে বলছিলাম ক্রেভাস বা তুষারপাতক, সেগুলোর ছবি। তো এগুলো দিন দিন বড় হচ্ছে। এখানে আমি জানি না, ওখান থেকে দেখা যাচ্ছে এখানে ছোট্ট একটা ল্যাডার আছে। তো গত বছর এটার ক্রেভাসের সাইজ ছিল এইটু, এবছর সেটা বেড়ে এত বড়। বলছিলাম যে ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল, এইটার পারফেক্ট এক্সাম্পল। তো এখানে ঘন্টা 3 বা 4 হচ্ছে ক্যাম্প 2 নামক এরিয়া, এটাতে পৌঁছানো যায় 6500 মিটার উচ্চতায়, প্রায় 22,000 ফিট উচ্চতায়। এবং এবার ক্যাম্প 2 থেকে সামিট পর্যন্ত এবার পুরোটা হচ্ছে একটা ফেইসের মধ্যে দিয়ে ক্লাইম্ব করতে হয়। যদিও কেউ এভারেস্টও ক্লাইম্ব করে, তাকে ক্যাম্প 2 থেকে ক্যাম্প 4-এর রাস্তাটা লোৎসে নামক যে পর্বত, সেটার গাত্র বা ফেস ধরে ক্লাইম্ব করতে হয়। তো সেটারই ছবি। এই যে লোৎসে ফেসের এরকম খাড়া সব ওয়াল বাইতে হয়। এই যে ক্যাম্প 3, এই খাড়া ওয়ালটা বাইতে হয়, সামনের খাড়া ওয়াল দেখা যাচ্ছে ক্যাম্প 3 রাস্তা। এইখানে একটু দেখায় যে কোন রাস্তাটা, মানে রুটটা কোনখানে। এইখানে ক্লাইম্বার দেখা যাচ্ছে। এই গিয়ে এখানে দেখেন ঝুলন্ত একটা ক্যাম্প দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্যাম্প 3। এরপরে এটা রাস্তা। আর ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4-এর রাস্তায় একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা হচ্ছে ইয়েলো ব্যান্ড। এই যে মানে এখানে সব পাথর কালো, কোনো এক দৈব বলে